জাস্ট একটা ট্রান্সফর্মার সরাসরি আপডেট করব। এই আপডেটটা যেহেতু আমাদের সময় কম, আপনারা মাথায় রাখবেন। ড্যামেজ ট্রান্সফর্মারও যে প্রক্রিয়া চেঞ্জ, আপগ্রেডও ওই একই প্রক্রিয়া চেঞ্জ, একটা শুধু ড্যামেজ, একটা শুধু আপনার ভালো। আচ্ছা, তাহলে আচ্ছা, এখন আমরা এক্সিস্টিং একটা নতুন আগাই নিলাম। এখন যখন আমরা ট্রান্সফরমারটা নরমালি আপগ্রেড করতে গেলে তো আমাদেরকে রিমুভ করতে হবে। রিমুভ করতে গেলে আমরা প্রথমে তো এটা পাইনি, এটা তো পাইনি, লাইনটা এরকম ছিল, এরকম ছিল। এখন আমরা ট্রান্সফরমারটা যখন আপগ্রেড করব তার স্কেচ তখন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই স্কেচ চেঞ্জ হয়ে যাবে যখন আমরা রিমুভ করবো। যখন স্কেচ করবো, এটা তো আমরা এক্সিস্টিং জাস্ট বোঝানোর স্বার্থে। এখন ট্রান্সফরমার আপগ্রেডিং এর যে টপ স্কেচ হবে সেটা চিত্রটা হবে এটা। এখন আমাদের এটা কোন ধরনের লাইনে কল্পনা করবো? ধরলাম এক পেজ এইচডি লাইন, কোন নাম্বার দিয়ে দেন? পঞ্চাশের 8-2 দিয়ে দিলাম আমরা। এই পরে একটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারটা আমরা জাস্ট 15 থেকে 25-এ আপগ্রেড করি, ঠিক আছে? এরপরে আমরা একই শীটের বিভাজনটাও দেখে ফেলবো আর কি, নইলে আমাদের দেরি হয়ে যাবে, কারণ এখন আমরা আধা ঘন্টার বেশি সময় পাবো না। আচ্ছা, আমরা পরে বিভাজনটা যাবো আর কি, ঠিক আছে? একটি জাস্ট আমি ড্রটা করে রাখলাম আর কি, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। আমরা ধরে নেব এখানে 15 কেবিটা তো আমরা নামাবো, এই 15টাই ধরে নেবো যে এখানে কোথাও একটা ব্যবহার করে এই 25-এর লোডটাকে আবার বিভাজন করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখা শুরু করি। আমরা কল্পনা করে নিই LAX 40 LAX 1 40, এটা আমরা কল্পনা করে নিলাম। আচ্ছা, আপনি ড্রটা উঠাইতেছেন, ওটাই আপনাদের এখন বোর্ডের দিকে খেয়াল করবেন এবং নিজেদের শীটের মধ্যে লেখার চেষ্টা করবেন। আগে বুঝবেন পরে লিখবেন, বুঝাইতে পারছি? আগে বুঝবেন পরে লিখবেন, মানে আপনি করতেছেনটা কি এটা আগে আপনাকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে ড্র কি সবার শেষ? আচ্ছা, এখন তাহলে আমরা বাকি তথ্যগুলো জাস্ট লিখে ফেলি আর কি। আমার এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা প্রথম যখন ক্লাস করবেন প্রাইমারি ওয়্যারের সাইজটা
এটা লেখার অভ্যাস করবেন। যখন আপনার কনসেপ্ট টোটালি ক্লিয়ার হয়ে যাবে, শুধু ট্রান্সফরমার আপগ্রেডিং এর ক্ষেত্রে যেহেতু ওয়্যার নিয়ে আমরা কোনো কাজ করি না, সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনি স্কিপ করবেন, সেটা স্কিপ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু নরমালি যখন আপনি শুরু থেকে কাজ শুরু করবেন, তখন এই অভ্যাসটা করবেন, তাহলে দেখবেন পরবর্তীতে আপনার এই কনসেপ্টের মধ্যে আর কোনো ঝামেলা ঢুকতে পারবে না, ঠিক আছে। তাহলে আমরা লিখে ফেললাম, এখন আমরা এক্সিস্টিংটা লিখে ফেলি। আমরা বলতেছি 50-এর 8-এর 2, তাহলে এটা একটা ব্যাটিসম্যান চয়েস করি, 50 মিটার বলি, ঠিক আছে। 50 মিটার বললাম, বললাম 40 সাইড বলে এসটিসি, একটা A1 আছে, ট্রান্সফরমার আছে 105 15 কেভিএ। এখন আমাদের এখানে সেকেন্ডারি ইউনিটটাও আছে, সেকেন্ডারি তো যেহেতু রান করছে A1, তার মানে Z8 হবে, একটা Z8 আছে। এখন যদি এই পদে কিছু কনজিউমার থাকে আর একটা সেকেন্ডারি লাইন আছে, একটি ডুপ্লেক্স লাইন আছে, তাহলে এটার জন্য যেহেতু একটাই ডুপ্লেক্স এখান থেকে বের হয়েছে, তাহলে আমরা ধরে নেব এখানে একটা 19 আছে। যদি লাইনের বিপরীত দিকে হয়, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, যদি লাইনটা এদিক দিয়ে হয়, ডুপ্লেক্স এদিকে যায়, তাহলে K90, কিন্তু যদি লাইনটা ওদিক দিয়ে যায়, ডুপ্লেক্সটা এদিকে যায়, তাহলে Z8 এর বিপরীতে, নিউট্রালের বা ফেজের Z8 এর বিপরীতে আপনি তো একটা আয়না ব্যবহার করে বের করতে পারবেন না, তখন কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে যাবে। তবে আপনারা ডুপ্লেক্স যখনই কানেকশন হবে বা নির্মাণ করবেন, ধ্যান রাখবেন অবশ্যই নিউট্রাল থেকে এটা লাইনটা বের হবে, ঠিক আছে, সেকেন্ডারি লাইন। যদি ডুপ্লেক্স বের করে, ধরেন যে এখানে আন্ডারফিল্ড আছে, তাই বলে কি আপনি আন্ডারফিল্ডের অপোজিটে Z8 এর মাথায় যে থ্রেড আছে ওখানে আয়না দিয়ে বের করবেন না, এটা কিন্তু মনে রাখবেন, এটা বেসিক পলিসি আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা দেখাই, যেহেতু লাইনটা এদিকে, আমরা একটা 19 বললাম, একটা 21 বললাম, আর একটা 20 বললাম, ধরেন যে 5টা 21 বললাম। আমি ধরে নিলাম যে এখানে এসডি আছে 5টা, ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 5টা 21 বললাম, আপনি এখানে লিখে দেন। এটা লিখবেন সমৃদ্ধ করার জন্য, এর বেসিক কোনো কাজ নেই, ঠিক আছে। স্টেকিং শিটটাকে সমৃদ্ধ করার জন্য বা শ্রেণী বৃদ্ধি করার জন্য এই পদে আছে। এখন আপনি এই ট্রান্সফরমারের যে কারণে পরিবর্তন করবেন, তার বেসিক কথাগুলো লিখবেন। সেটা কি রিমার্কের মধ্যে আপনি লিখে দেবেন, এই ট্রান্সফরমারের আওতায় টোটাল ক্লায়েন্ট কয়জন আছে। আমি ধরলাম যে এখানে গ্রাহক আছে 32 জন, তাহলে আপনাকে লিখতে হবে, যদি ক্যাটাগরি ওয়াইজ লিখতে পারেন, আপনার জানা থাকতে পারে, তাহলে ক্যাটাগরি ওয়াইজ লিখবেন, যদি এখানে লিখে দেবেন টোটাল কনজিউমার। ধরেন যে এলটিএ লিখলেন 5 জন, এলটিই লিখলেন 10 জন, এলটিডি1 লিখলেন 1 জন। ধরেন এই 33 জন গ্রাহক এখানে আছে, তাহলে আপনি বললেন যে ট্রান্সফরমারটার আওতায় 33 জন গ্রাহক থাকার কারণে এই ট্রান্সফরমারটা ওভারলোড, অথবা যদি আপনাদের লোড ইনিশিয়েট অনুযায়ী যদি থাকে বিকারের লোড পরিমাণ তথ্য, তাহলে এখানে সেটাও লিখে দিতে পারে, সেটাও লিখে দিতে পারে, ঠিক আছে। এখানে লিখে দেন পিক লোড লিখে দেন 15 কেভি মানে কত, আপনি 87 ধরে, 87 অ্যাম্পিয়ার হলে, হ্যাঁ। এখন আপনারা তো এটা জানেন যে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইডের কারেন্ট বল ক্ষমতা কত, অথবা সূত্র দিয়ে ক্যালকুলেশন করে নেবেন, ঠিক আছে। এটা তো আপনারা জানেন যে কেভিএ বাই লাইন ভোল্টেজ দিলে আপনার অ্যাম্পিয়ারটা চলে আসবে। যদি আপনি প্রাইমারি সাইড বের করতে চান, তাহলে প্রাইমারি ভোল্টেজটা দেবেন, সেকেন্ডারি সাইড বের করলে সেকেন্ডারি ভোল্টেজ দেবেন। অর্থাৎ ধরেন যে 25 কেভি ট্রান্সফরমার, এটা সেকেন্ডারি সাইড বের করলে কি করবেন, 0.24 দিয়ে করলে দেখবেন যে 103 সামথিং আসবে, অথবা 4 আসবে। আমরা ধরে নিই 160, এটা যখন আপনি 0.63 দেবেন,
তখন দেখবেন যে এখানে কত হয়তো 3 অ্যাম্পিয়ারের আশেপাশে আসবে। ওই যে আপনারা বিল্ডিং এর ক্যালকুলেশন তো করছেন, অর্থাৎ এটার সাথে 1.25 নিউক্লিয়ার রেজিস্ট্রি যোগ করে দিলেন আপনার ওই 4 বা 5 এর কাছাকাছি যাও, তখন আমরা 5 এর রেটিংটা চয়েস করি। এটাই তো পলিসি। তাহলে আপনি যখন পিকারে লোড পরিমাপ করবেন তখন এই পলিসিতে আপনাকে জানতে হবে যে আমরা এই যে বলি 5 কেভি ট্রান্সফরমার 21 অ্যাম্পিয়ার, এটা আসলে করতে ভিত্তি তো এটা। তাহলে ক্লাস ফার্স্ট হইতেছে কারো কোর্সে থাকলে এর মধ্যে বলবেন আর কি, ঠিক আছে? ফার্স্ট হওয়ার কারণ আমাদের হাতে সময় আজকে শামীমকে বলছিলাম তো অর্ধেক বেলা আপনার সাথে এক্সপেরিমেন্ট ক্লাস নেবেন, কিন্তু আমাদের এই অর্ধেক বেলা আমাদের কোনো ক্লাসই হয়নি, কিছু ক্লাস হয়েছে আপনারা কিছু শিখতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা লিখে দিলাম। এখন আপনি এই তথ্যটা লিখতে যে কয় ঘর ব্যবহার করেছেন সেই কয় ঘরকে লিখে দিয়ে একটা ঘর স্কিপ করবেন, আরো একটা মানে একটু স্পেস দেবেন, তাহলে আপনার স্প্রেডশিটটা সুন্দর আসবে। অথবা এই বরাবর আরো কিছু যদি আপনার লেখার প্রয়োজন থাকে তখন আপনি লিখতে পারবেন, নইলে এখানে দিলে এখানে একটা রিভার্সে লেখার বিষয় ছিল তাহলে এটা লিখতে পারবেন, ঠিক আছে? তখন আপনার শীটের মধ্যে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা যাই কয় ঘর নিয়েছি, আমরা এখানে স্টার্ট দিলাম দিয়ে শুধুমাত্র ট্রান্সফরমার, শুধুমাত্র 15 কেভিএ ট্রান্সফরমার এটা দিলাম। এখন এটা রিমার্কস কি, এটা অনলি রিমার্কস হচ্ছে ওভারলোড ট্রান্সফরমার। তাহলে আপনি শীটের মধ্যে ব্র্যাকেটে লিখতে পারেন অথবা রিমার্কসে লিখে দেবেন ওভারলোড, ঠিক আছে? এটা ওভারলোড, কারণ এটা নামানোর একটা কস্ট লাগবে, শীটের মধ্যে ইন্ডিকেট করে দেবেন, এটা এই কারণে আমি খুলে ফেললাম, ঠিক আছে? তাহলে এরপর আমরা চলে আসি একটা ঘর স্পেস দিয়ে নতুনে চলে আসি, এসে 25 কেভি লিখে দিলাম। তাহলে আমার এই 15 কেভিটা রিমুভ হবে। এখন আপনাদেরকে নিয়াজি ভাইয়ের ক্লাসে যেটা বলছিলাম, যখন আপনারা এস বিল্ডে যাবেন, এস বিল্ডে গেলে যেটা করবেন, যেটা আমি করে এসেছি আমার প্র্যাকটিস, এটা ওয়েল প্র্যাকটিস বলবো, কিন্তু এর জন্য আপনার হয়তো এই শীটটার এস বিল্ড করতে গিয়ে 1 মিনিট সময় বেশি খরচ হবে আর 5 মিনিটের মেধা খরচ হবে। কারণ হচ্ছে আপনি যদি টাইম টু টাইম স্টোর স্টেটমেন্ট অনুযায়ী বা স্টোর টিকিটগুলি যদি সংরক্ষণ না করেন, রেজিস্টারে এন্ট্রি না করেন, তাহলে কঠিন। আপনি টাইম টু টাইম আজকে স্টোর থেকে মাল নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কোন কোন ড্যামেজ ট্রান্সফার বিপরীতে বা কোন স্পটে কোন ট্রান্সফারটা পাঠাইলেন তার সিরিয়াল নম্বর সহ লিখে দেবেন। এটা কিন্তু অনলি ফর এস বিল্ড, কিন্তু স্টেকিং যখন করবেন যদি টিএমএলএম ডাটা আপনার কাছে থাকে তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দেবেন এস এর নাম, ধরেন যে 2014 15 22 32, এটা ট্রান্সফার সিরিয়াল নাম্বার না। যদি আপনাদের কাছে টিএমএলএম অনুযায়ী ডাটা থাকে তাহলে আপনি স্টেকিং শিটে এটা লিখতে পারবেন, এটা তো লিখতে পারবেন না, এটা লিখতে পারবেন যদি আপনাদের সময় থাকে আর জানা থাকে তাহলে লিখেন, অন্যথায় লেখা জরুরি না, নেসেসারি না। কিন্তু এসবিএল করার ক্ষেত্রে ফোর্স লোডের ক্ষেত্রে এটা 50% নেসেসারি বলবো, কারণ এটা যেটা আপত্তির একটা কারণ হয়। এ বলবে যে আপনি এখান থেকে কোন সাইজের ট্রান্সফরমার খুলছিলেন, এটা স্পষ্ট সিরিয়াল নাম্বার কি, সেটা কোথায় ফেলছেন, স্টোরে কবে রিটার্ন দিয়েছেন বা কোথায় লাগাইছেন, তখন তো বলতে পারবেন না যদি টাইম টু টাইম টিএমএলএম আপনি হাত দেখা না করেন। আর এগুলো যদি করেন একটু একটু করে টিএমএলএম এর কাজ ঘরে ঘরে আগাইতে পারবেন আর একটার সাথে একটা রিলেটেড, অনেক কিছু রিলেটেড ইস্যু আছে আর কি। আচ্ছা, তাহলে আমরা একটা 25 কেভি ট্রান্সফার দিয়ে দিলাম গ্যাস বিলের ক্ষেত্রে। তাহলে আপনারা কি করবেন, সম্ভব হলে সিরিয়াল নম্বর, ইস্যু টিকিট, রিটার্ন টিকিট নম্বরগুলো একটু রিভার্সে লিখে দেবেন, ঠিক আছে? গ্যাস বিলে লিখে দেবেন, তাহলে সমৃদ্ধ হবে। ভবিষ্যতে আপত্তি থেকে অটোমেটিক আমরা যখন গ্যাস বিল চেক করবে এবং ওই অডিটরটা খুব বেশি যাবে না, পরে কি আপনি স্টেটমেন্টে দেখবেন যে 10টা 15 কেভি ট্রান্সফরমার, ও কি করে এসবিএর মধ্যে 15টাই বলে 10টা 15 কেভি আছে কিনা, ও কিন্তু আর কিছু দেখে না। এরপরে আপত্তি দেয় কি এখানে কোন সিরিয়ালের ট্রান্সফরমার ছিল, যখন হিসাব মিলে যায় এই ট্রান্সফরমারটা কোথায় ছিল, কোথায় গেল, স্টোর রিটার্ন দিয়েছে কিনা, এটা স্টোরেজে যাও। তখন দেখা যায় যে ওই অফিসের যে জুনিয়র ইঞ্জিনিয়ার সে কি করে, ওই স্টোরে দৌড় দেয়, স্টোর দৌড় দিয়ে দেখে যে কোন টিকিটে রিটার্ন করছে আর কোন টিকিটে ইস্যু করছে, তখন এসে বলে, তখন বলে আচ্ছা ঠিক আছে বুঝে পাইলাম।
না দিতে পারলে কিন্তু আপত্তি নেই। তখন দেখা যাবে আবার ওই আমি চলে গেছি, তখন অন্য ফিল্ড আছে এসে আবার এটা পাঠাবে। কারণ ভাই চলে গেলে ওই চোখের আড়ালটা মনের আড়াল কেউ পারো। আচ্ছা, তাহলে আমরা নরমালি একটা ট্রান্সফরমার কিভাবে আপগ্রেড করাই সেটা তো আমরা দেখতে পারলাম, ঠিক আছে। এখন আমরা এই যে 15 কেভি ট্রান্সফরমার যদি স্টোর রিটার্ন হয় তাহলে আপনি ওই পক্ষে রিটার্ন করবেন, আর যদি এই ট্রান্সফরমারটা পুনরায় আমাদেরকে লাইনে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে বেটার পলিসি হচ্ছে ট্রান্সফরমার স্টোরে রিটার্ন করবেন, আবার ইস্যু করে নিয়ে ব্যবহার করবেন। এটা হচ্ছে বেটার ওয়ে। কিন্তু বেটার ওয়েটা করতে গেলে আপনার এক্সট্রা শ্রম দিতে হবে। এটার জন্য আবার স্টোরে আসলে টিকিট করারে, একটা রিটার্ন টিকিট করো, একটা আবার ইস্যু টিকিট করো, আবার নিয়ে লাগাও। অথবা আমরা যদি মনে করি যে মাসের শেষে একবারে করি যে এই ট্রান্সফরমার রিটার্ন, এই ট্রান্সফরমার আবার ইস্যু, এই পার্টস ওয়ার্ক অনেক বেড়ে যায়, অনেক কাজ বেড়ে যায়। তখন আমরা যেটা করছি এমন হয়েছে, আপনারা করছেন কিনা জানি না, শুধুমাত্র ফোর্স কাজ যাতে সে এক মাসে একটা অফিসের আওতায় 150 ট্রান্সফরমারের ক্লোজ আউট করছে একটা সময় করছি আর কি। কিন্তু এখন হয়তো 5 বা 10টা হয়, ট্রান্সফরমার ক্রাইসিসের কারণে হয়, অথবা আমরা কুলাইতে পারি না, যে কোনো একটা হয়। কিন্তু সেই সময় কি এত স্টোর টিকিট করা সম্ভব? তাহলে আমরা কি করছি, তখন কিছু পলিসি অ্যাপ্লাই করছি। এখন ধরে যদি আপনি এই পাতাতেই এই ট্রান্সফরমারটা ব্যবহার করেন, তাহলে হয়তো এইটার পুরো ড্রয়িংটা আপনি এখানে দেখাবেন, সেক্ষেত্রে দেখানোর শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে এক্সিস্টিং দেখাতে হবে। আগে দেখাবেন এই ট্রান্সফরমারটা এক্সিস্টিং, এরপরে দেখাবেন যেখানে আপনি বিভাজন করবেন সেই জায়গাটা আপনাকে দেখাইতে হবে, আর যেখানে আপনি সেপারেট করবেন সেই জায়গাটা আপনাকে দেখাইতে হবে। বুঝাইতে পারছি? তাহলে আমরা এখন এইখানে যাবো আর কি। এখানে যেতে গেলে আমরা উপর থেকে শুরু করবো আর কি, তাহলে এইটুকু জায়গার মধ্যে আসবে না, ঠিক আছে। কারণ ওই যে আমার ভাগ আছে, আমরা চেষ্টা করে দেখি, নইলে ডিজাইন আমার উপর থেকে শুরু করবো, কেমন? আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি, আবার এক্সিস্টিং এ যাই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা আপনার যেহেতু পাতা আছে, আপনারা ওই একটা করে রো স্কিপ করবেন, আমি ওই পুরো রো ইউজ করব, ঠিক আছে, তাহলে হয়তো হয়ে যাবে। হ্যাঁ, লোড বিভাজন, হ্যাঁ, আলটিমেটলি ওভারলোড আর লোড বিভাজন মূল কাজটাই আপনার ওভারলোড নিরসন, এটা মূল কাজ। অর্থাৎ এই ট্রান্সফরমারটা তাদের ওভারলোডে আছে, কিন্তু একে 37.5 না করে আমরা একটা আলাদা ট্রান্সফরমার দিয়ে ভাগ করে দেবো। কারণটা কি, এখানে আমি কিন্তু একটা বিষয় দৃশ্যমান করছি, আপনারা দেখবেন এইরকম অনেক বিষয় ফিল্ডে আছে, ট্রান্সফরমারটা এক প্রান্তে, ওখান থেকে এলটি চলে গেছে এই প্রান্তে, এরকম আছে না? এই কারণে আমি এটা চিহ্নিত করছি যেন আপনারা বুঝতে পারেন আমাকে ট্রান্সফরমারটা লোড সেন্টারে নিতে হবে। নইলে আপনি দেখেন নরমালি 1 স্প্যান, 2 স্প্যান, 3 স্প্যান, 4 স্প্যান তো হয়েছে, এখান থেকে আবার হয়তো যে একটা স্প্যান আছে, এটা গ্যারান্টি দেখাইছি, এটা ডুপ্লেক্স দেখাইছি, তার মধ্যে আমার এলটি এদিকে কত দূর গেল, তাহলে কি ভোল্টেজ ড্রপ ঠিক থাকবে? থাকবে না তো। এই জন্য ট্রান্সফরমার গুলোকে আমাদের চিন্তা ভাবনা করে লোড সেন্টারে রাখতে হবে যেন ভোল্টেজ ড্রপটা কমে আসে। আচ্ছা, তাহলে আমরা এটাকে চিহ্নিত করি। আচ্ছা, এখন তাহলে আমরা লিখি, এটা একটা ফোন নাম্বার দিয়ে দিই, এটা দিয়ে হচ্ছে 72-2 দিয়ে এটাকে 3 ফেজ লাইন বলি, 3 ফেজ ট্যাপ বলি, ঠিক আছে। তাহলে আমরা একটু কল্পনা করি, এখন লিখি, তাহলে ফোন নাম্বার দিয়েছি আমরা 72-2। এখন কথা হচ্ছে কোন কোন সময় তো আমরা এরকমও করে থাকি যে 4 নম্বর ফিডারে ছিল ট্রান্সফরমারটা, আর 6 নম্বরে নিয়ে চলে গেল। যদি এরকমটা করি সেক্ষেত্রে একই পাতার মধ্যে যদি হয়, আপনারা এখানে দুটো ফিডার লিখে দেবেন, কমা দিয়ে আরেকটা 5 বা 6 এর লিখে দেবেন। সেক্ষেত্রে এখানে নাম্বারিং করার ক্ষেত্রে কিন্তু ওই ফিডার নাম্বার দিয়ে শুরু করতে হবে, নইলে কিন্তু মিসম্যাচিং হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা আপাতত একই ফিডারে দেখাই,
এটা হচ্ছে আপনার বেসিক চিন্তা ভাবনার মধ্যে আছে, আপনি কিভাবে করবেন, কিভাবে এটাকে স্পষ্টায়ন করবেন, এটা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আবার একটা কল্পনা করি, এটা ধরলাম 70 মিটার ব্যাক স্প্যান আছে, এরপরে 35 কোণ আছে, আপনারা এটাকে কল্পনা করে লিখতে পারেন। আমরা ধরে নিলাম এইটা একটা C9 ফিটিংস আছে। C9 কি ধরনের ফিটিংস, কি ধরনের কনস্ট্রাকশন, গ্রেড ব্রিক মডেল কনস্ট্রাকশন আছে, গ্রেড ব্রিক, ঠিক আছে, গ্রেড ব্রিক কনস্ট্রাকশন। এগুলো তো আপনারা মোটামুটি ইতিমধ্যে জেনেছেন আর কি। আচ্ছা তাহলে এটা আপনি C9 কল্পনা করে একই ফিটারে আমরা একটু লিখলাম, এরপর এখানে আমরা দেখলাম আন্ডারফিল এখান থেকে শুরু হয়েছে, তারপরে আন্ডারফিল ডেট আছে, ডেট মানে কি আছে, অবশ্যই সেখানে সেকেন্ডারি জেসিক্স ফিটিংস আছে। তাহলে আমরা চলে যাই, যেহেতু এখানে ডেট আছে তার মানে এখানে অবশ্যই গায়ে আছে নাকি, ফর্মালি থাকবে, ইনফর্মালি নাও থাকতে পারে, ঠিক আছে। এরপরে আমরা চলে গেলাম সেকেন্ডারিতে, আমার এখান থেকে কিছু নাই, আমি চলে যাব, আমার একটা J6 আছে, হয়তো এখানে 2-4টা কনজিউমার আছে, তাহলে আমার এখানে একটা নরমালি একটা K20 থাকবে। তাহলে আমরা চলে যাই সার্ভিসের জন্য একটা K20, আর হচ্ছে ধরলাম যে এখানে আপনার 7টা সার্ভিস জব আছে, তাহলে 21 এখানে লিখে দেন, SD অ্যাক্সেস 7টা, ঠিক আছে। এখন আপনি টোটাল ওই যে এই ডাটাটা লিখবেন, এই এক্সিস্টিং ট্রান্সফরমারের আওতায় আসলে কি আছে, কেন এটাকে চেঞ্জ করতে। তাহলে আমরা লিখে ফেলি এই 25 কেভি তে টোটাল কনজিউমার এটিএ দিলাম 42টা, এলটিইডি 12টা, এলটিডি1 দি 2টা, এলটিসি1 দিলাম 1টা। তাই ট্রান্সফরমারটা আমাদের ওভারলোড। এখন আপনার যদি পিক কাউন্টারে লোড পরিমাপের কত থাকে সেটা যুক্ত করে দেবেন। তাইলে পিক লোড দিলাম, কত দেব, 129 দিলাম, 129 অ্যাম্পিয়ার। এখন বিষয় হচ্ছে যদি আপনি বলেন জিএমএলএম ডাটা অনুযায়ী ট্রান্সফরমারটা ওভারলোড, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন লোড, ধরেন আপনি দিলেন কত দেবেন, 27 কিলোওয়াট দেন, এটিসি1 মানে একটা ক্ষুদ্র শিল্প আছে, এই লাইনের মধ্যে কোথাও হয়তো আছে। আচ্ছা এখন এগুলো জানা থাকলে একটি ওভারলোড ট্রান্সফরমার পরিবর্তন করলে আপনাকে কিছু তো জানতে হবে, হয় বলতে হবে আমি পিক আর লোড পরিমাপ করছি, নইলে বলতে হবে আমি টিএমএলএম ডাটা অনুযায়ী এই এত কিলোওয়াট লোড পেয়েছি, কিছু একটা আপনাকে বলতে হবে, ঠিক আছে। কোনটা বললেন, হ্যাঁ এখান থেকে একটা আমরা লাইন দেখাইছি, অবশ্যই আমাদেরকে দেখাইতে হবে, ওইটা আমাদের স্কিপ হয়ে গেছে, এটা দেখান। হ্যাঁ কারণ কি, কারণ হচ্ছে আমার সার্ভিসটা করার জন্য আমি 29 ব্যবহার করছি। তাহলে এক্সিস্টিং লেখার বিষয়টা তো আপনাদের বুঝে আসলো, এই বিষয়গুলো আমরা যে কোনো স্পিকিং এর বেসিক প্রিন্সিপাল, এইগুলোই ঘুরে ফিরে এইটাই, শুধু ক্ষেত্র আলাদা। আচ্ছা তাহলে আমি এখানে ডিটেইল লিখলাম, এখন লেখার পরে আমার কাজ হচ্ছে যে আমি এই ট্রান্সফরমারটাকে কোন বলে দিয়ে লোডটা ভাগ করব। এরপরে আমাদের নিরাপত্তার সাথে কি করতে হবে, কোথাও থেকে আউট করতে হবে। সেই আউট করার ক্ষেত্রে আমরা মনে রাখবো লোডের বিষয়টা মাথায় রাখতে, যে দেখা গেল এই পর্যন্ত যদি আমি নিই তাহলে আমার এই 25-এর জন্য যথেষ্ট, এখানে 25 দিলে এই 25-এর জন্য যথেষ্ট, অথবা যদি এই পর্যন্ত আমার আসা লাগে তাহলে এই পর্যন্ত আসতে হবে। নরমালি আমাদের এই স্লিপ করে এই জায়গা থেকে আমরা ডেট করে দেব,
এই জায়গা থেকে আমরা ডেট করে দেবো। এখানে একটা জাম্পার করা ছিল, এই জাম্পারটা আমরা ডেট করে দেবো। এখন বিষয় হচ্ছে, যদি আপনি ভবিষ্যৎ ফ্যাসিলিটি রাখতে চান তাহলে ডেট বলে ডেঞ্জার প্লেটিং করে আপনাকে রাখতে হবে ডুয়াল সোর্স, অথবা এই স্প্যানটাকে ডাবল ডেট করে এটাকে স্ল্যাগ স্প্যান, এটাও ডাবল ডেট করে স্ল্যাগ স্প্যান রাখতে হবে। এটাও রাখতে পারেন ভবিষ্যৎ ফ্যাসিলিটি, অথবা লাইনে যদি আপনার টেনশনের ঝামেলা থাকে সেক্ষেত্রেও এটা রাখতে পারেন। এক কথায় টানা হিসাবে ব্যবহারের জন্য রাখতে পারেন। এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে নিরাপত্তার ইস্যুটা, ঠিক আছে? যদিও ফিল্ড পর্যায়ে আমরা গিয়ে আমাদের প্রথম ফিল্ডে গিয়ে আমরা প্রথম কি করি, না একটা প্রজেক্ট করে গিয়ে যে কোনো একটা ওয়ার্ক করতে গেলে আমরা প্রথম কি কাজ, আগে পোলটাকে দেখা, পোলটা কি ধরনের পোল, পোলে কোথায় কি ত্রুটি আছে, পোলে কি কি সংকট আছে, কিভাবে ক্লাইম্বিং করতে হবে, কি কাজ আমাকে করতে হবে, এগুলি না? এটা আপনারা তো করতেছেন না ভাই, যেখানে একটা দুর্ঘটনা ঘটতেছে। মানে মজার বিষয় হচ্ছে, পোলে দেখতে পাচ্ছি যে একটা সেচের মিটার আছে, এই মিটারটা পাস দিচ্ছে, কিন্তু আমি উপরে যে ট্রান্সফরমার আছে ওইটা যথারীতি উপর থেকে ব্যানে ডাউন দিয়েছি, কিন্তু কোনো কারণে এই বলে অন্য ট্রান্সফরমারে এলপি এসে একটা সেচের কানেকশন আছে। আমি এই মিটারটা একবারও দেখলাম না যে মিটারটা পাস দিচ্ছে অথবা মিটারটা চালু আছে কিনা, বা এই মিটারটা কিসের, উপর থেকে এসছে নাকি অন্য কোথাও থেকে এসছে, এইগুলো দেখেই আপনার বলে ওঠার কথা, কিন্তু আমরা বলছি এই কারণে ঘটনাগুলি ঘটছে। এই কারণে আমরা একটা সতর্ক থাকবো। এখন আমরা এই স্প্রেডটাকে ভয়েস লাইক করবো আর নাহলে রিমুভ করবো, অথবা ডেঞ্জার করবো। আচ্ছা, রিমুভ করবো এই ক্ষেত্রে কারণটা হচ্ছে, রিমুভটা দেখতে গেলে আমাদের পরবর্তী স্টেপে যে করণীয়টা সেখানে কিছু সহায়ক ওয়ার্ক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই এই ট্রান্সফরমারটা লোড ভাগ করে। তাহলে আমাদের একটা পোল নম্বর কত আসবে, 3, 4, 5, তাহলে এটা হলো 72-এর 5 নম্বর পোল। আমরা এখানেই দিলাম, যেহেতু এটাকে আমরা কল্পনা করবো এখন এটাই লোড সেন্টার। আচ্ছা, তাহলে আমরা এখন লিখে ফেলি, হ্যাঁ অবশ্যই আমার এক্সিস্টিং আছে বিধায়, নইলে আপনি যদি মনে করেন যে না এটা আপনার C1 নাই C2 আছে, তাতে আপনি ট্রান্সফার দিতে পারবেন না, সেক্ষেত্রে যদি মনে করেন আমি একটা পুষ্পল দিয়ে করবো, তাহলে একটা পুষ্পল হবে এখানে, সেই পুষ্পল দিয়ে ট্রান্সফরমার আসবে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা তাহলে C1 ধরেই করি। আচ্ছা, তাহলে আপনি লিখে ফেলি। আচ্ছা, আমি কোনো ভাগ স্কিপ করলাম না, ঠিক আছে? আপনারা এটা স্কিপ করে লিখেন, তাহলে আপনারা পরে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি একটা ঘর নিই, এখন আপনারা লেখেন এখানে একটা ফিটিংস আছে, সেটা আপনারা লেখেন C1 ধরছে, তাই C1 থেকে আন্ডারবিল হয়ে আবার ওখান থেকে একটা ডুপ্লেক্স আছে, আবার কিছু কনজিউমারও আছে, তাহলে এটা এখন যদি আপনারা লিখবেন, আমি লেখার পরে লেখেন আপনারা লিখে ফেলবেন। এই জায়গাতে আন্ডারবিল আছে C1 এর সাথে, তাহলে আন্ডারবিলের ফিটিংস আসবে, তাহলে এখানে ঘরের যে চারজন ক্লায়েন্ট আছে চারজনে লেখেন, আবার এখান থেকে একটা ডুপ্লেক্স লাইন আছে, তাহলে ডুপ্লেক্স লাইন বের করা ফিটিংসটা আসবে, আন্ডারবিলের ফিটিংস আসবে এবং সার্ভিসটা ঘরের ফিটিংস আসবে। তো এটা আপনারা একটু লিখে ফেলেন। না, এটা আমরা পরে লিখবো, পরে আমরা এটা লিখবো। হ্যাঁ, ওদের সিরিয়াল অনুযায়ী যাওয়া যাবে। আমার এখানে পাতা নেই বলে ওটা আপনাদেরকে আলাদা দেখাবো, আর এটা করার জন্য এখান থেকে শুরু করতে হবে, পুরো কথা আবার লিখে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাঁ, যদি আপনি সিরিয়ালে গিয়ে এটা দিয়ে শুরু করেন, এটা এক্সিস্টিং দিয়ে শুরু হবে,
এই এক্সিস্টিং করার আগে আরো কাজ আছে, সেটা আমি একটু পরে বলতেছি। আপনারা রিমুভ করতে চাইছেন না, এই কারণে আমি ট্রান্সফরমারটা দেখাই নিচ্ছি। এই সব রিমুভ করতে গেলে এই পরের কাজ আছে, ঠিক আছে? এই পরেও আলাদা কাজ আছে। হ্যাঁ, এই কারণে আমরা ট্রান্সফরটাকে দেখাচ্ছি যে নোট ভাগ করবো আমরা কিভাবে, ওটা দেখাই। এরপর পুরো পাতা আমাদের আবার লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা লিখে ফেলি। এটা সহজ, এটা দেখা খুবই সহজ। এরপরে আমরা বলতে চাই এই কোন থেকে আবার কাজ শুরু করবো। এই 3 এ কাজ করবো, 4 এ কাজ করবো এবং 5 এ কাজ করতে হবে। 5 এর কাজটা আমরা এখনই করে ফেলবো। আর নইলে আমরা কি সিরিয়ালে করবো? তাহলে আপনার বুঝতে সুবিধা হয় করলে আচ্ছা সিরিয়ালে করি। তাহলে আমরা 3 নম্বর বলে শুরু করি। দোকান সিওন ফিটিংসে আছে, সিওন আছে। তাহলে এখানে যথারীতি যে এইট আছে আন্ডারপ্রিন্ট দিয়ে, যদি সাবমিটন থাকে আচ্ছা, তাহলে আপনারা এই 3 নম্বর কোডটাকে দেখেন। 3 নম্বর কোড দেখেন। না, আমরা এটা পরে যাবো, ওটা সবাই বলতে সিরিয়ালে যায়। আচ্ছা, এটা আমরা এই কোডটা দেখেন এখন। তাহলে একটা C1 ফিটিংস আছে, আন্ডারপ্রিন্টের জন্য Z আছে, আর এখানে হয়তো কিছু সাবমিট আপ আছে, বা Z এর মাথায় একটা K20 দিয়ে সাবমিট আপ গুলো দেখা যায়। ওকে, আচ্ছা, তারপরে আমাদের এই কোডের কাজ কি? এই আন্ডারপ্রিন্ট যেটা রানিং আছে নিরাপত্তার সাথে এটাকে ডেট করে। আচ্ছা, তাহলে আমরা লিখে দিচ্ছি রিমুভ হবে যে, তাহলে নতুন কি হবে না, এ কেন হবে? আমি তো খুলে ফেলে দেবো। আপনি স্ল্যাগ তো রাখবেন না। যদি স্ল্যাগ রাখেন তাহলে আপনি জেসিস এ করে স্ল্যাগ রেখে দেবেন, ঠিক আছে? তাহলে আমরা আপাতত না রাখি। আচ্ছা, একটা জেসিস করলাম, এখন আলটিমেটলি হলো কি, এই জেসিস করার কারণে এই আন্ডারপ্রিন্টটা এখানে ডেড হয়ে গেল। তাহলে কি অপোজিট সাইডে আমার একটা টানার ব্যবহার আসবে না? ফর্মালি আসবে, ইনফর্মালি অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? তাহলে আপনি লোক যদি আমার একটা টানা দিয়ে দেন, শেখার জন্য আমরা সব গিয়ে শিখবো আর কি। একটা টানা দিলাম, এখন আরো বিষয় আছে। বিষয়গুলো কি? যখন আপনি সেকেন্ডারি লাইনটাকে ডেট করে ফেললেন, আলটিমেটলি যদি সাবমিট আপের কানেকশন গুলো আপনার সোর্স সাইডে থাকে তাহলে তো আপনার বলা করার বিষয় নেই। যদি লোডে থাকে তাহলে ওই কোডে আবার কানেকশন করতে হবে আপনাকে, ঠিক আছে? সেক্ষেত্রে ওই কোডে কাজ করার জন্য কিছু ম্যাটেরিয়াল আবার অ্যাড করতে হবে, সেটা কানেক্টর অ্যাড করতে হবে আপনাকে। যখনই কার্ড প্যানেল লাগাবে তখন কানেক্টর লাগবে, তখন কানেক্টর অ্যাড করতে হবে, ঠিক আছে? এছাড়া ট্রান্সফরমার ওয়ারিং যদি পুরোটা কাটা সেটার বিষয় থাকে, পরিবর্তনের বিষয় থাকে, কানেক্টর তো লাগবে। সেটা যে পরিমাণ লাগবে এটা অ্যাড ম্যাটেরিয়াল হিসাবে দেখে দিতে হবে, ঠিক আছে? ওটা আমি আসবো পরে, ম্যাটেরিয়ালে আসবো তখন দেখাবো। হ্যাঁ, ওটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা জেসিস করে এটাকে ডেট করে দিলাম, কিন্তু ঘটনা হচ্ছে এই বলে যে সার্কিটগুলো আমরা কি বলছি, একটা K20 দিয়ে আছে, তার মানে K20 কি এখন থাকবে? যেটা বিপরীতে ছিল আলটিমেটলি খুলে কিন্তু জেসিস এর মাথায় লাগাইতে হবে, তখন কি হবে? সার্কিট অফ সবগুলো আলাদা হবে, তাই তো হয়ে যাবে। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমরা এই যে জেসিস এটা করলাম, এখন করব কি, কিছু আরআর থাকবে, আরআর এর মধ্যে কি আসবে? এই K20 আসবে, 5টা 21 আসবে, অর্থাৎ এই এসডি যে কয়টা, এই 5টা এসডি, এই 5টা এসডি তখন আরআর হবে।
না না, এটা নরমালি মনে করেন আমি লাইন আমার বুক দিয়ে চলে গেছে হচ্ছে আন্ডারবিট, এখন এই পদে 5টা সাবমিট আছে, তাহলে কোথায় ঠিক আছে? হয় আপনি আমার পিছনে একটা আয়নার ধরে সাবমিটগুলো লাগাইছেন, অন্যথায় একটা K19 ব্যবহার করে আলাদাভাবে সাবমিটগুলো দেখাইছেন, এটা করছেন। এখন বিষয় হচ্ছে যদি কিছু সার্ভিস আমার বিপরীতে থাকে তাহলে কি আপনি পিছনের আয়নাটাকে আনতে পারবেন? আচ্ছা, আনতে পারবেন যদি দেখেন যে নিউট্রাল আর আন্ডারবিল্ডের মধ্যে পর্যাপ্ত ক্লিয়ারেন্স আছে, তাহলে পিছন থেকেও নিতে পারবেন, অন্যথায় এটা K19 অ্যাডিশনাল ওয়ার্ক করে আপনাকে বের করতে হবে। ঠিক আছে, এটা তো গতদিন দেখাইছিলেন, হ্যাঁ নিউট্রালের সাথেই থাকছে, কিন্তু এটা একটা ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, অনেক সময় ক্লিয়ারেন্স থাকে না, তখন কিছু করতে আসতে পারে। যদি এরকম হয় তখন আপনি 19 ব্যবহার করে করতে পারবেন, এগুলো কোনো সমস্যা না, যেটা সুবিধা সেটা। এই কারণে এটা হলো, তাহলে এটা বুঝে আসছে। এই আন্ডারবিল আনার হবে, আপনার কাছে যাবো আর কি, তাহলে আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন কি হলো, তাহলে আপনি এই যে রিমুভের ঘরে কি আমি এই তারটাকে রিমুভ দেখাইতে পারবো? পারবো না, কারণ এটা আমার প্র্যাকটিসমেন্ট না, কিন্তু এই তারটাকে আমার আর দেখাইতে হবে, যেহেতু আমি আন্ডারবিলটা খুলে আবার লাগাইছি, কাটছি, তাহলে এই তারের পরিমাণটা কত আছে? আমরা বলছি 55 মিটার, তাহলে আন্ডারবিল স্প্যানও 55 মিটার, তাহলে আমার এই যে আর এর বরাবর এই 55 আসবে। ঠিক আছে, বুঝে আসতেছে? এই পর্যন্ত তো বুঝে আসছে। অর্থাৎ এই জায়গাটা কল্পনা করে, এই জায়গায় একটা আন্ডারবিল চলমান আছে, চলমান আন্ডারবিলটাকে নিরাপত্তার স্বার্থে আমাকে ডেট করতে গেলে আন্ডারবিল একটা ডেট ফিক্স করতে হবে। এই ডেট ফিক্সটা করতে গেলে আমাকে ডেট ফিক্সটা রিমুভ করতে হবে। রিমুভ যখন করে ফেলবো, সার্কিটগুলো আন্ডারবিলের অপোজিট সাইডে একটা আয়নার দিয়ে ধরা ছিল, তাহলে আমি যখনই জেটটা খুলে ফেলবো আলটিমেটলি সার্কিটগুলো খুলে ফেলতে হবে, তাহলে আর সার্কিটগুলো তো আবার আমাকে লাগাইতে হবে, তাহলে J6 এর মাথায় একটা আয়নার দিয়ে সার্কিটগুলো আমি আবার তুলে দেব। জাস্ট ওই কাজটাই আমি শীটের মধ্যে তুলে ধরেছি। আচ্ছা, যদি হ্যাঁ আমরা এটা ভালো কোশ্চেন, আমরা তো নিউট্রালে লাগাই, তাহলে তো আমার সার্কিটটা খোলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেটা করছি এটা সঠিক হয়নি, কারণ আমাদের তো এটা নিউট্রালে লাগানো থাকে, তার মানে আমার এই সার্কিটগুলো তো আর আসবে। ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ আপনারা বুঝেছেন। ঠিক আছে, তাহলে আমার এই যে এখানে যে ইস্যুটা, এই ইস্যুটা আমার আর না করলেও চলে। ঠিক আছে, হ্যাঁ বিল পাবে, এটা ঠিকাদার বিল পাবে, ঠিকাদারকে দিয়ে যাবেন করো, ঠিকাদার বিল পাবে, সেটাই তো এসডি তো পাবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ঠিকাদার যখনই এই কানেকশন কেটে দেবে তখন এটার আধার বিল দেবে। এই লাগানোর কারণে সে বিল পাবে, এটা অনেকটা যে ভাও বিলের মতো আর কি, খোলা পাড়া করলো না, টানা হেসরা করলো না, বিল পাবে। কানেকশন কাটলে বিল পাবে। সেক্ষেত্রে আপনি ঠিকাদারকে দিয়ে করাইলে অবশ্যই এই যে এসডি আর যেটা এটা লিখে দেবে। ঠিক আছে, এটা বাজার এলাকায় করা দরকার, বাজার এলাকা হ্যাঁ কালেক্টর আমরা একটা অ্যাড ম্যাটেরিয়াল করবো এই শীটে, এরপরে তার আগাইতে পারছে না, আমাদের সময় গেছে। এখন এইটুকু কাজ করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে। যেমন আপনি ট্রান্সফরমারটা যখনই খুলেছেন তখন ওয়ারিংগুলো আমরা খুলে ফেলছি, ওয়ারিংগুলো নতুন দিলে তো দিলেনি, না দিলে রিকানেক্ট করতে গেলে কিছু কানেক্টরের ব্যবহার থাকে। সেক্ষেত্রে এইখানে আমরা যে নতুন বরাবর দিয়েছিলাম
এখানে আপনি ব্র্যাকেট দিয়ে ক্যাট দিয়ে দেন। ধরেন যে I5 তিনটা, ধরেন যে I6 দুইটা। আবার যদি কোনো কারণে ধরেন যে ওখানে সিট ডুপ্লেক্সের নেটওয়ার্ক দিয়ে ওয়ারিং করা ছিল কিন্তু D16 দেওয়া আছে, তখন আপনার এখানে আবার অ্যাড করে দেবেন। এখানে দিয়ে দেবেন D6 5 মিটার। না না না, এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে লাগে, ধরেন ওয়ারিংটা করা আছে সিট ডুপ্লেক্স অথবা 3SS এর নিউট্রাল দিয়ে। আপনি যখন আপনি এটাকে রিভিউ করবেন তখন আপনার ম্যাটেরিয়ালের প্রশ্ন, আদারওয়াইজ তো আসবে না। কারণ আপনি যখন ট্রান্সফার চেঞ্জ করবেন ওয়ারিংটা ন্যাচারালি রিভিউ করবেন, এটাই হয় কাজ করে। সেক্ষেত্রে যা করবেন, যা আপনি লিখে আসবেন তাই এখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে? এরপরে ধরেন আপনি বললেন যে না আমি আপনি ভাবলেন যে না এটা তো ন্যাশনাল গ্রাউন্ডিং ছিল, আমি এখন কোন পেশায় গ্রাউন্ডিং করবো, তাই তো বলি আমরা। তখন কি করবেন, তখন এখানে আবার লিখে দেবেন D1 হোক আর D2 হোক, ধরেন যে 5 মিটার হোক আর 7 মিটার হোক, সেটা লিখে দেবেন। না না না, এইগুলো অ্যাড ম্যাটেরিয়ালের আওতায় যাবে। আর যদি আপনারা মনে করেন যে পূর্ণাঙ্গ একটা ইউনিটের আবার পুনরায় ব্যবহার আসবে, সেক্ষেত্রে আপনি যেভাবে করবেন, এটাকে আমরা সামান্য কাজ করি, ম্যাটেরিয়াল অ্যাড করে করবেন, ঠিক আছে? যেহেতু এই আপগ্রেডিং গুলো ন্যাশনাল আপগ্রেডিং গুলো আমরা করি আর ঠিকাদার দিয়ে করাইলে ঠিকাদার তো এইগুলো করবে না, ওই জন্য ঠিকাদারকে দিয়ে করাই নিতে হবে। ভাই এই অবস্থায় আছে, ভাই একটু তার দিয়ে পেঁচাই দেন, এটা অ্যাডমিনে ধরে দেবে, বুঝতে পারছি? এইভাবে করাই নিতে হবে। আচ্ছা, এইটুকু হলে আমরা এখন নামাজে যাবো আর কি। তাহলে নামাজের পরে কয়টায় পরীক্ষা? কিন্তু আজকে হবে না, পরীক্ষা না দিলে খুশি আমরা নাকি? আচ্ছা, তাহলে নামাজের বিরতি তাহলে 2:15 মানে 2:15 আমেরিকার টাইম, ঠিক আছে?